ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির রাজ্য বিস্তার। আলাউদ্দিন খলজির টপিকটা খুব বড় এবং খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তো আলাউদ্দিন খলজির রাজ্য বিস্তারও যতটা গুরুত্বপূর্ণ, তার যে অর্থনৈতিক সংস্কার এবং তার রাজ্য শাসন, রাজ্যের আদর্শ, এগুলোও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সেই জন্য এই টপিকটা আজকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। আজকে আমরা শুধুমাত্র তার রাজ্য বিস্তার সম্পর্কে পড়বো। নেক্সট ক্লাসে তার যে অর্থনৈতিক সংস্কার, বাজার দর নিয়ন্ত্রণ নীতি, তার অন্যান্য যে সংস্কারসমূহ, তার যে রাজ্যের রাজ্যাদর্শ যেটাকে বলা হয়, সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য বলবো কিন্তু তোমরা আমার যে মেন চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে অলরেডি কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারি, টেট, টেট প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে। চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই দেখব যে আলাউদ্দিন খিলজি কীভাবে সিংহাসনে এসেছিলেন। সুলতানি যুগের যতজন শাসক ছিলেন তার মধ্যে একজন অন্যতম প্রভাবশালী এবং সফল শাসক হিসেবে কৃতিত্বের দাবিদার বা কৃতিত্বের অবদান রেখেছিলেন কিন্তু সুলতান আলাউদ্দিন খিলজি। তিনি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজির ভাইপো একদিকে, এবং একদিকে তার জামাই বা জামাতার। তিনি প্রথম থেকেই তার পিতার মৃত্যুর পরে তার পিতৃব্য বা কাকা জালালউদ্দিন ফিরোজ খলজি তাকে খুব যত্ন সহকারে তাকে মানুষ করেন, এবং তাকে খুব অর্থাৎ ক্ষত্রিয় বংশে থাকার জন্য যা যা জিনিস শেখানোর দরকার সেগুলো সবই কিন্তু তিনি তাকে সেই হিসেবে ট্রেনিং দিতে থাকেন। আলাউদ্দিন খলজির যুদ্ধবিদ্যার প্রতি তার খুব ন্যাক ছিল, এবং সেই হিসেবে খুব শিগগিরই কিন্তু তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। এবং তার এই যুদ্ধবিদ্যায় পারদর্শী হওয়া এবং জালালউদ্দিন ফিরোজ খলজিকে সিংহাসনে আরোহণের সময় আলাউদ্দিন খলজিরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই হিসেবে সুলতান হিসেবে দিল্লির সিংহাসনে বসার পর জালালউদ্দিন খলজি আলাউদ্দিনকে আমির তুজুক পদে অধিষ্ঠিত করেন এবং কারা এবং অযোধ্যার শাসক হিসেবে তাকে নিযুক্ত করেন। এরপর 1296 খ্রিস্টাব্দের 19 জুলাই আলাউদ্দিন নিজের কাকা এবং শ্বশুর জালালউদ্দিন ফিরোজকে হত্যা করেন এবং নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন। এরপরে আমরা দেখব তার রাজ্য বিস্তার। তার রাজ্য বিস্তারের দুটো পর্যায় ছিল, একটা উত্তর ভারত বিজয়, একটা দক্ষিণ ভারত বিজয়। এই দুটো দুদিকে ভারত বিজয় বা তার পিছনে তার কিছু উদ্দেশ্য ছিল। বিভিন্ন ঐতিহাসিকদের মত থেকে যেটা জানা যায় যে আলাউদ্দিন খলজি ছিলেন ঘোরতর সাম্রাজ্যবাদী। তিনি কিন্তু আলেকজান্ডারের মতো বিশ্ববিজেতা হওয়ার স্বপ্ন দেখতেন। সেই জন্য তার অনেক মুদ্রায় সিকান্দারি সানি এটা পাওয়া যায়, এবং সেই বা যার অর্থ হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার। শেষ পর্যন্ত তিনি বিশ্ববিজয়ের পরিকল্পনা ত্যাগ করেছিলেন, কিন্তু প্রায় পুরো ভারত না হলেও প্রায় উত্তর ও দক্ষিণ ভারত মিলে প্রায় সমগ্র ভারত তিনি জয় মনোনিবেশ করেন, এবং অনেকাংশে তিনি সফলও হয়েছিলেন। তার রাজত্বে দীর্ঘ 25 বছর ধরে তিনি উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যুদ্ধ অভিযান চালিয়ে যান এবং এক বিস্তীর্ণ সাম্রাজ্য স্থাপনে সক্ষম হন। এক্ষেত্রে তার এর পিছনে যে কারণগুলো ছিল বা যে আদর্শগুলো ছিল সেগুলো হচ্ছে, প্রথম, শুধুমাত্র সাম্রাজ্যবাদী মনোভাব, আগ্রাসী নীতি এবং ধনসম্পদ সংগ্রহ করা তো ছিলই, এছাড়াও আরও কিছু উদ্দেশ্য ছিল। যেমন ধরো, রাজপুতানার রণথম্বোর, চিতোর প্রভৃতি দুর্গগুলি উত্তর ভারতের নিরাপত্তা উপর খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতো। সেই জন্য সেগুলোকে দখল করে উত্তর ভারতকে সিকিওর করা তার একটা উদ্দেশ্য ছিল। গুজরাট ও মালবের বন্দরগুলির সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক যোগাযোগ চলত, তাহলে এগুলো অধিকার করার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে তিনি মনোনিবেশ করেন। নেক্সট ছিল হচ্ছে কি, দিল্লি ও গুজরাটের মধ্যে যোগাযোগের পথগুলি ছিল রাজপুতানার উপর দিয়ে। তাহলে শুধুমাত্র সাম্রাজ্যবাদের কারণ নয়, উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে দিয়ে সহজে যোগাযোগ স্থাপন, এবং তার পাশাপাশি গুজরাট এবং মালবের মধ্যে দিয়ে যে যোগাযোগ, দিল্লি ও গুজরাটের মধ্যে যে যোগাযোগ সহজে যে যোগাযোগ করা যায়, সেই জন্য রাজপুতানা রাজ্যগুলি জয় করা তার
কারণ ছিল। অন্যদিকে দক্ষিণ ভারত জয় করার তার প্রধান উদ্দেশ্য ছিল যে সেখান থেকে প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করে আনা। দাক্ষিণাত্যের রাজ্যগুলো তিনি কিন্তু উত্তর ভারতের রাজ্যগুলো তিনি যেন নিজস্ব অধীনে রেখেছিলেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে তিনি নিজস্ব অধীনে না রেখে সেগুলোকে করদ রাজ্য অর্থাৎ বার্ষিক কিছু ট্যাক্সের পরিবর্তে রাজাদের হাতে ছেড়ে দিয়েছিলেন। কারণ কি তিনি যেহেতু দূরদর্শী ছিলেন, তিনি জানতেন যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে সেই সময় ডাইরেক্ট শাসন করা সম্ভব হবে না, সেই জন্য সেগুলোকে তিনি করদ রাজ্য রেখেছিলেন। কিন্তু তিনি সেগুলোর ওপর থেকে শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি আনার উদ্দেশ্যেই কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে জয় করেছিলেন। তাহলে এবারে একে একে আমরা উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলো কীভাবে জয় করেছেন সেগুলো দেখব। প্রথমেই যেটা তার উল্লেখযোগ্য অভিযান ছিল সেটা হচ্ছে গুজরাট অভিযান, যেটা 1927 খ্রিস্টাব্দে হয়েছিল। তার সেনাপতি উলুগ খাঁ ও নুসরত খাঁর নেতৃত্বে তিনি গুজরাট জয়ের উদ্দেশ্যে অভিযান পাঠান। সেই সময় গুজরাটের রাজা কর্ণদেব যুদ্ধে পরাজিত হন এবং তিনি পালিয়ে যান, কিন্তু তার পত্নী রানী কমলা দেবী সুলতানের এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে সুলতানের সেনাবাহিনীর হাতে তিনি বন্দিনী হন এবং এই গুজরাট থেকেই একজন বিশেষ দাসকে দিল্লিতে আনা হয়, তার নাম ছিল মালিক কাফুর, এবং পরবর্তীকালে মালিক কাফুর কিন্তু আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি তথা একজন বিশ্বস্ত অনুচরে পরিণত হয়েছিলেন। এবং দাক্ষিণাত্য অভিযানে কিন্তু এই মালিক কাফুরের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমরা দাক্ষিণাত্য অভিযানের সময় দেখব। নেক্সট অভিযান ছিল রণথম্বর অভিযান, যেটা 1299 থেকে 1301 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। গুজরাট অভিযানের পরে তিনি রাজপুতানা রাজ্যগুলোর উপরে তিনি আলাউদ্দিন খলজি নজর দেন। সেখানে প্রথম তিনি রণথম্বর জয় করেন। সেখানকার রানা হামিদ দেব তার সেনাবাহিনীর কাছে যুদ্ধে পরাজিত হন এবং তার পরিবহর সহ সকলে নিহত হন এবং আলাউদ্দিন খলজি খুব সহজেই রণথম্বর নিজের সাম্রাজ্যভুক্ত করেছেন। এরপরে ছিল মেবার অভিযান 1303, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাজপুতানা রাজ্যগুলোর মধ্যে মেবার ছিল কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং মেবারের রাজধানী চিত্তোর ছিল অত্যন্ত সুরক্ষিত এবং দুর্ভেদ্য। পদ্মিনী উপাখ্যান নামে একটি গ্রন্থ থেকে জানা যায় যে মূলত সেখানে যেটা ডেসক্রাইব করা হয়েছে যে চিত্তোরের যিনি তৎকালীন রানী ছিলেন পদ্মিনী, তার সৌন্দর্যের উপর মুগ্ধ হয়েই তিনি প্রধানত চিত্তোর রাজ্য আক্রমণ করেন এবং দখল করতে চান, কিন্তু তার কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় না বর্তমানে। কিন্তু বর্তমান ঐতিহাসিকদের মত অনুযায়ী যে চিত্তোর ছিল বা মেবার ছিল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এবং এই মেবারের অন্তর্গত যে দুর্গগুলো ছিল সেগুলো উত্তর ভারতে অর্থাৎ বহির আক্রমণ থেকে উত্তর ভারতকে প্রতিরোধ করার জন্য খুব কার্যকরী ছিল এবং সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি মেবার তথা চিত্তোর আক্রমণ করেন এবং চিত্তোর আক্রমণ করতে গিয়ে কিন্তু আলাউদ্দিন খলজিকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয় এবং এটা এমন একটা দুর্ভেদ্য দুর্গ ছিল যেটাকে সহজে তিনি দখল করতে পারেননি। বেশ কিছু সময় ছিল এমনকি সুলতানকে নিজে এই দুর্গ দখল করতে গিয়ে নিজেকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। তৎকালীন মেবারের রানা রতন সিং এবং আলাউদ্দিন খলজির মধ্যে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত সুলতান বিজয়ী হন এবং মেবারের রানা রতন সিং তিনি পরাজিত এবং বন্দী হন এবং পরবর্তীকালে নিহত হন। এবং সেই সময় চিত্তোরের যত রমণী ছিল তারা জহরব্রত পালন করেন। জহরব্রত এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা রাজপুত রমণীরা পালন করতেন। যদি কোনো যুদ্ধে সেখানকার রাজারা শত্রুপক্ষের কাছে হেরে যেতেন তাহলে তারা শত্রুদের হাতে তুলে না দিয়ে নিজেদের সম্মান রক্ষার্থে তারা একটা বড় অগ্নিকুণ্ড তৈরি করতেন এবং সেই অগ্নিকুণ্ডে তারা নিজেদের আত্মাহুতি দিতেন, যেটা চিত্তোর দখলের সময় করা হয়েছিল। আলাউদ্দিন খলজি চিত্তোর দখল করার পর নিজের জ্যেষ্ঠ পুত্র খিজির খানকে মেবারের দায়িত্ব দেন এবং চিত্তোরের নামকরণ করেন তার পুত্রের নাম অনুসারে খেজিরাবাদ। নেক্সট তিনি একে একে মালব, মান্ডু, উজ্জয়ন, চান্দেরি, ধার সবই 1305 খ্রিস্টাব্দে একে একে জয় করেন। এরপরে 1308 খ্রিস্টাব্দে মারওয়ার এবং 1311 খ্রিস্টাব্দে জালোর জয় করেন। এইভাবে কাশ্মীর, নেপাল ও আসাম বাদ দিয়ে সমগ্র উত্তর ভারতে কিন্তু সুলতানি সাম্রাজ্য বা আলাউদ্দিন খলজির আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
এটা তো গেল উত্তর ভারত। এবার আসছি দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে অভিযান শুরু হয় 1306 খ্রিস্টাব্দে দেবগিরি অভিযান দিয়ে। দেবগিরির শাসক রামচন্দ্র দেব তিনি ইলিচ প্রদেশের যে কর ছিল সেটা প্রদান সুলতানকে দীর্ঘকাল করতেন না, এবং আমরা এটা এর আগে যেটা দেখলাম যে গুজরাটের রাজা কর্ণদেব তিনি পালিয়ে গিয়েছিলেন দিল্লি, পালিয়ে তার কন্যা দেবলা দেবীকে নিয়ে পালিয়ে এসেছিলেন দেবগিরিতে, এবং দেবগিরি শাসক রামচন্দ্রদেব তাদের আশ্রয় দেন। এই উভয় অভিযোগে আলাউদ্দিনের নির্দেশে মালিক কাফুরের নেতৃত্বে দেবগিরি 1306 খ্রিস্টাব্দে আক্রমণ করা হয়, এবং রামচন্দ্রদেব তাদের চূড়ান্তভাবে পরাজিত হন এবং সুলতানের বশ্যতা স্বীকার করেন, এবং রাজা কর্ণদেব এবং দেবলা দেবীকেও তিনি সুলতানের কাছে তুলে দিতে বাধ্য হন, এবং সেই হিসেবে রাজা কর্ণদেব কিন্তু সুলতানের বশ্যতা স্বীকার করে নিলে তখন সুলতান কিন্তু কর্ণদেবের কন্যা দেবলা দেবীর সঙ্গে নিজের পুত্রের বিবাহ দেন, এবং দেবগিরি দখল করে মালিক কাফুর প্রচুর ধনসম্পদ নিয়ে কিন্তু দিল্লিতে ফিরে আসেন। নেক্সট ছিল ওয়ারাঙ্গল অভিযান, যেটা 1308 খ্রিস্টাব্দে। ওয়ারাঙ্গলে সেই সময় কাকতীয় বংশের শাসক রাজা দ্বিতীয় প্রতাপরুদ্রদেবের বিরুদ্ধে আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে প্রেরণ করেন। এখানে তাহলে দেখতে পাচ্ছ যে শুধু এখানে দেখতে পাচ্ছ বললেও ভুল হবে আমার, দাক্ষিণাত্যের প্রত্যেকটা অভিযানের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর, এবং প্রত্যেকটাতেই তিনি সফল হয়েছিলেন, এবং বলা যায় যে দাক্ষিণাত্যের প্রত্যেকটা রাজ্য জয় করে মালিক কাফুর সেখান থেকে প্রচুর ধনসম্পদ দিল্লিতে নিয়ে ফিরে আসেন, এবং 1310 খ্রিস্টাব্দে রাজা যুদ্ধে পরাজিত হন এবং সুলতানের বশ্যতা স্বীকার করেন। নেক্সট ছিল দ্বারসমুদ্র অভিযান 1310 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্যের হয়সেল রাজ তৃতীয় বীর ওয়াল্লালের রাজধানী ছিল দ্বারসমুদ্র। দেবগিরি ওয়ারাঙ্গলের রাজা অর্থাৎ দেবগিরি রামচন্দ্রদেব, ওয়ারাঙ্গলের রাজা তৃতীয় রুদ্রদেব এবং মালিক কাফুরের সুলতানের মিলিত বাহিনী দ্বারসমুদ্র আক্রমণ করলে দ্বারসমুদ্র রাজা তৃতীয় বীর ওয়াল্লাল পরাজিত হন এবং সুলতানের বশ্যতা তিনি স্বীকার করেন। এই যুদ্ধেও যেহেতু তাকে প্রথমে অফার করা হয়েছিল সুলতানের বশ্যতা স্বীকার করার জন্য, তিনি যেহেতু সেটায় রাজি হননি, তাহলে যুদ্ধের ব্যয়ভার সমগ্র যত ব্যয় হয়েছিল তিন পক্ষকে কিন্তু বীরবাল্লাকে সমস্ত ব্যয়ভার তাকে দিতে হয়েছিল, এবং তার রাজধানী থেকে সমস্ত ধন সম্পদ নিয়ে তিনটে বাহিনীর মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল। লাস্ট ছিল পাণ্ড্য অভিযান 1311 খ্রিস্টাব্দে। তৎকালীন পাণ্ড্য রাজ্যের রাজধানী ছিল মাদুরাই বা মাদুরা। 1311 খ্রিস্টাব্দে সুলতান মালিক কাফুরকে পাণ্ড্য রাজ্যের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন। মালিক কাফুর খুব সহজেই এই রাজ্য দখল করেন, এবং শুধু যে এই রাজ্য দখল করেন না, তিনি একেবারে রামেশ্বরম পর্যন্ত দিল্লি সুলতানি সাম্রাজ্য বিস্তৃত করেন। এখান থেকে জানা যায় যে পরাজিত এই রাজ্যগুলো, দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে তিনি তো প্রচুর ধনরত্ন সংগ্রহ করেইছিলেন, কিন্তু আমির খসরুর মতে মালিক কাফুর শুধুমাত্র পাণ্ড্য রাজ্য থেকে 2750 পাউন্ড সোনা, বহু মণিমুক্তা, 5000 ঘোড়া, 512টি হাতি নিয়ে দিল্লিতে ফিরেছিলেন। এছাড়াও বারণীর মতে পাণ্ড্য রাজ্য থেকে লুণ্ঠিত সোনা, মণিমুক্ত ও ধনরত্ন 1000 উটের পিঠে চড়িয়ে মালিক কাফুর যখন দিল্লিতে প্রবেশ করছিলেন, তখন ধনরত্নের ভারে ক্লান্ত উটগুলি কাতরভাবে আর্তনাদ করছিল। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে মালিক কাফুর শুধুমাত্র দাক্ষিণাত্যের সবকটি রাজ্য, কিন্তু পাণ্ড্য রাজ্য থেকে সবথেকে বেশি ধনসম্পদ নিয়ে এসেছিলেন, এবং দাক্ষিণাত্যের রাজ্যগুলো, যেটা আমি আগেই বললাম, উত্তর ভারতের রাজ্যগুলো নিজের সুলতান নিজের আওতাধীনে রাখলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে তিনি করদ রাজ্যে পরিণত করেন, এবং এইভাবে কিন্তু তিনি প্রায় সমগ্র ভারতে নিজের রাজ্য বিস্তার করতে সফল হন, এবং তার স্বপ্ন অনেকাংশে তিনি পরিপূর্ণ করতে সফল হন। এই ছিল তার রাজ্য বিস্তার, এবং এই রাজ্য বিস্তারের উপর নির্ভর করে কীভাবে তিনি তার অন্যান্য সংস্কারগুলো করেছিলেন সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।